থ্যাংক ইউ ফর হ্যাভিং উইথ মি ডিয়ার। আজকে আমরা সলভ করব হাউ টু সলভ প্যাসেজ ন্যারেশন। আমি এটা উদাহরণের সাহায্যে তোমাদের কাছে উপস্থাপন করব। রুল 1, প্রথমে প্যাসেজটি তোমাকে সম্পূর্ণরূপে পড়তে হবে এবং পড়ে তোমাকে স্পিকার এবং লিসেনারকে খুঁজে বের করতে হবে। রুল 2, প্যাসেজ ন্যারেশন করার সময় তোমরা দেখবা রিপোর্টিং ভার্বগুলো অনেক সময় শেষে থাকে, অর্থাৎ আগে স্পিচ থাকে, পরে রিপোর্টিং ভার্ব থাকে। তো তুমি যখন সলভ করবা তখন তোমাকে যেটা করতে হবে, রিপোর্টিং ভার্বটাকে সামনে নিয়ে আসতে হবে এবং স্পিচটাকে তোমাকে পিছনে দিতে হবে। দেখো আমি এখানে উদাহরণের সাহায্যে কী দেখিয়েছি। ইউ লুক এ লিটল বিট লাইক মাই মাদার, জেরি সেড টু দ্য অথরেস। এখানে দেখো রিপোর্টেড স্পিচটা সামনে আছে, ভার্বটা পরে আছে, কিন্তু আমি যখন আনসারটা লিখেছি তখন কিন্তু আমি ভার্বটাকে সামনে নিয়েছি, স্পিচটাকে যথারীতি পিছনে দিয়েছি। আমরা যখন প্যাসেজ ন্যারেশনটা করব তখন আমরা এই জিনিসটা লক্ষ্য রাখব যে আমরা স্পিচ এবং রিপোর্টেড ভার্বকে সঠিক জায়গায় বসাবো। এবং রিপোর্টেড ভার্ব এবং রিপোর্টেড স্পিচটাকে তোমাকে এই জন্য আরও বেশি করে ফাইন্ড আউট করতে হবে যে একজন স্পিকার কিন্তু একাধিক স্পিচ দিতে পারে। সেক্ষেত্রে তোমাকে স্পিচগুলোকে ফাইন্ড আউট করার জন্য রিপোর্টেড ভার্বটাকে অবশ্যই তোমাকে ইন ফ্রন্টে নিয়ে আসতে হবে। এইটা প্রথম শর্ত, প্যাসেজ ন্যারেশন করার হচ্ছে এইটা প্রথম শর্ত যে তোমাকে রিপোর্টেড ভার্বটা সামনে নিয়ে আসতে হবে। ওকে, এখন আমরা তৃতীয় রুলে চলে যাই। পরপর দেখো একজন স্পিকার কিন্তু একটা কথা বলতে লাগলো, অর্থাৎ একটা ব্যাপারে যখন একজন স্পিকার কোনো স্পিচ দিবে তখন কিন্তু একাধিকবার সে কথা বলতে পারে, একাধিকবার সে কিন্তু কোশ্চিনও করতে পারে। তখন আমরা কি করব? আমরা কি শুধু হি সেড, হি আস্কড এভাবে লিখবো? নো নো নো, আমরা কি করব মাই ডিয়ার, কথাকে শ্রুতিমধুর করার জন্য আমরা কিছু ওয়ার্ড ইউজ করব। যেমন একজন স্পিকার যদি একাধিকবার স্পিচ দেয়, আমি কিন্তু বলতে পারি যে সাবজেক্টের পরে আমি কি করব, অ্যাডেড দ্যাট বলতে পারি, অলসো সেড দ্যাট বলতে পারি, এগেন সেড দ্যাটও কিন্তু বলতে পারি। ওকে, তোমরা কি বুঝতে পেরেছো যে একজন স্পিকার যখন একাধিকবার কথা বলবে, স্পিচটাকে শ্রুতিমধুর করার জন্য আমরা এই ওয়ার্ডসগুলো ইউজ করব। আন্ডারস্টুড? অলসো, এগেন, এই ওয়ার্ডসগুলো স্পিচটাকে শ্রুতিমধুর করে তুলবে। এবং একইভাবে আমরা যদি কোশ্চিন করি, ওকে, আমরা যদি কোশ্চিন করি তখনও কিন্তু আমরা কিন্তু এই ওয়ার্ডগুলো ইউজ করতে পারি। অর্থাৎ একই স্পিচের মধ্যে যদি একজন স্পিকার একাধিকবার কোশ্চিন করে তখনও কিন্তু আমরা এই স্পিচের মতোই, দেখো দ্বিতীয় নাম্বার রুলে আমি যেটা দেখাচ্ছি যে অ্যাডেড দ্যাট, অলসো সেড দ্যাটের মতো, আমি কিন্তু এখানে অলসো আস্কড বা এগেন আস্কড এই কথাগুলো কিন্তু ব্যবহার করতে পারি ইন্টারোগেটিভ সেন্টেন্সে। দেখো আমি বোল্ড করে দেখাচ্ছি এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা। তখন কিন্তু আমরা কিন্তু কি করব, অলসো আস্কড এবং অলসো এগেন আস্কড বা ফার্দার আস্কড এটা কিন্তু ইউজ করব। এবং একইভাবে আমাদের যে ইম্পারেটিভ সেন্টেন্স আছে, এক্ষেত্রেও যদি একজন স্পিকার একাধিকবার অ্যাডভাইসড করে বা একাধিকবার অর্ডার করে বা একাধিকবার রিকোয়েস্ট করে বা একাধিকবার কোনো কাজ নিষেধ করে বা কোনো কাজ সাজেস্ট করে, তখনও কিন্তু আমরা এইভাবে অলসো বা এগেন বা ফার্দার বা ওয়ান্স মোর এই জিনিসগুলো কিন্তু ব্যবহার করতে পারি। এবং আমি এটা এখানে একটা ফর এক্সাম্পল অর্থাৎ উদাহরণের সাহায্যে তোমার রুল 3 1, 2 এবং 3 নম্বর অংশ কিন্তু আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। তোমরা কি বুঝতে পারছো? অলসো, এগেন আমি বারবার কিন্তু রিমার্ক করছি, এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে এবং খুব ভালোভাবে মনে রাখতে হবে, এই জন্য আমি বারবার কিন্তু রিমার্ক করছি। তো উদাহরণটা আমরা একটু দেখি। হি সেড টু মি, আই ওয়ান্ট ইউর পারমিশন and I will help you in future. Will you take my honor? Understood? এখানে একটু খেয়াল করো, স্পিকারকে আর লিসনারকে, কে কোশ্চেন করছে, কে উত্তর দিচ্ছে, এটা কিন্তু তোমাকে খুঁজে বের করতে হবে। এখানে আমরা কিন্তু রিপোর্টেড ভার্বটাকে সামনেই রেখেছি। হি এখানে হচ্ছে স্পিকার, মি হচ্ছে লিসেনার। ঠিক আছে? আই ওয়ান্ট ইউর পারমিশন, I will help you in future. Will you take my honor? ঠিক আছে? এখানে কিন্তু দেখো যে একজন মানুষই কথা বলছে, তাও আবার 3টা, 2টা স্পিচ দিচ্ছে, একটা কোশ্চেন করছে। তো সেক্ষেত্রে আমি কি করব একটু দেখো, বা আমরা কি করব,
টোল মি আমরা অ্যাকর্ডিং টু দ্য রুল অফ অ্যাসার্টিভ সেন্টেন্স সেটুর পরিবর্তে আমরা টোল লিখবো এবং আমরা এটাও জানি মাই ডিয়ার টোল্ডের পরে কোনো প্রিপোজিশন ইউজ হয় না। দেখো আমি এখানে বোল্ড করে দিয়েছি আই ওয়ান্ট ইউর পারমিশন, এটা কিন্তু অলরেডি হয়ে গেছে। হি ওয়ান্টেড মাই পারমিশন। পরেরটাতে চলে আসো, উইল থাকলে কী হবে বলো তো? উড। কিন্তু এখানে আমি কিন্তু অ্যাডেড ইউজ করেছি বা অলসো সেড ইউজ করেছি, যেটা আমি রুলে দেখিয়েছি। আই উইল হেল্প ইউ, দিস ইজ সেকেন্ড স্পিচ অফ দ্য স্পিকার মাই ডিয়ার। হি অ্যাডেড দ্যাট অ্যান্ড হি অলসো সেড দ্যাট হি উড হেল্প মি ইন ফিউচার। এখানে দেখো, এখানে বলা হচ্ছে যে আমি তোমাকে একটি সাহায্য করব বা করতে পারি। এখানে উইল থাকলে কী হবে বলো তো? উড হবে। আবার কোশ্চিনটা কে করছে বলো তো? কোশ্চিনটা কে করছে? যেটা আমি বোল্ড করেছি, কোশ্চিনটাও কিন্তু হি করছে। এখানে কিন্তু একজন স্পিকার দুইটা স্টেটমেন্ট দিয়েছে, একটা কোশ্চিন করেছে। তাহলে আমি এখানে কি করব বলো তো? হি অলসো অথবা এগেন আস্কড মি। ঠিক আছে, আমি কিন্তু রুলে দেখিয়েছি অলসো এবং এগেন, এই কথাটা আমি কেন ইউজ করছি? একজন স্পিকার যখন একাধিকবার কথা বলবে তখন আমরা এটা ইউজ করব প্যাসেজ নারেশনে। ঠিক আছে, তাহলে এখানে কি করেছি দেখো, আমি বোল্ড করে করে দেখাচ্ছি অলসো এগেন। হি অলসো অথবা এগেন যে কোনো একটা ইউজ করবে, তোমরা দুইটা ইউজ করবে না। ওকে, এখন আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখো এখানে আছে। আমি যেটা তোমাদেরকে সবসময় বলি, দেখো এখানে কি বলা আছে সুন্দর করে আমি দেখিয়েছি। এটা আমাদেরকে মেমোরাইজ রাখতে হবে মাই ডিয়ার, এবং স্পেলিং সহ মেমোরাইজ রাখতে হবে। তোমাদেরকে কিন্তু অ্যাফার্মেটিভ বানান ভুল যায়, এই জিনিসগুলো অ্যাড্রেসিং, এই বানানগুলো কিন্তু তোমাদের ভুল যায়, রেসপেক্টফুলি বানান। ঠিক আছে, এগুলো তোমাদেরকে মেমোরাইজ রাখতে হবে। ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট। নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেড দ্যাট। ডিয়ার ফ্রেন্ড থাকলে বা হ্যালো ফ্রেন্ড থাকলে, হ্যালো ম্যান এরকম যদি থাকে তাহলে কি লিখবো? অ্যাড্রেসিং প্লাস অবজেক্ট প্লাস অ্যাজ ডিয়ার ফ্রেন্ড, অথবা যে যাকে তুমি অ্যাড্রেস করছো তাকে তোমাকে দিতে হবে। স্যার থাকলে আমরা কী লিখবো বলো তো? রেসপেক্টফুলি, পোলাইটলি, রিপোর্টিং ভার্ব। এবং শিওর থাকলে আমরা এখানে গিভিং অ্যাসুরেন্স। আচ্ছা, এখন আমি বোল্ড করে করে আবার দেখাচ্ছি, একটু দেখো। ইয়েস থাকলে কি করবো বলো, আর নো থাকলে কি করবো তোমরা বলো আমাকে, একটু রেসপন্স করো, খাতা কলম নিয়ে বসো। ঠিক আছে, ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট। নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেড দ্যাট। তবে তোমাদেরকে এই জিনিসগুলো প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখতে হবে। ডিয়ার ফ্রেন্ড থাকলে আমরা কী লিখবো আবারও একটু খেয়াল করি। অ্যাড্রেসিং, অ্যাড্রেস করছি, অ্যাড্রেসিং মাই ডিয়ার ফ্রেন্ড বা অ্যাজ ডিয়ার ফ্রেন্ড, এভাবে আমরা লিখবো। ঠিক আছে, অর্থাৎ আমি সম্বোধন করছি, ডিয়ার বলে আমার ফ্রেন্ডকে আমি সম্বোধন করছি। ঠিক আছে, অ্যাড্রেস মানে হচ্ছে সম্বোধন করা, আর ডিয়ার ফ্রেন্ড মানে সম্বোধন করা। দেখো আমি কিন্তু তোমাদেরকে সবসময় বলি মাই ডিয়ার মাই ডিয়ার, তার মানে আমি কিন্তু তোমাদেরকে সম্বোধন করছি, অ্যাড্রেস করছি, আমি তোমাদের কনসেন্ট্রেশন নিতে চাচ্ছি। ঠিক আছে, তাই আমরা এখানে অ্যাড্রেস বলবো। পরে চলে আসো, পরে একটু পরে আমরা দেখি 4 নম্বরে দেখি। তোমরা কি 1 2 3 বুঝতে পেরেছো? আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। 4-এ চলে আসো। স্যার বা ম্যাডাম থাকলে আমরা স্যার বা ম্যাডামের পরিবর্তে আমরা কিন্তু এই ওয়ার্ডগুলো পরিবর্তে ইউজ করব। স্যারও রাখছি, আবার রেসপেক্টফুলিও রাখছি, ডিয়ার ফ্রেন্ডও রাখছি, আবার অ্যাড্রেসিংও রাখছি, তা কিন্তু নয়। অল্টারনেশন, অর্থাৎ আমরা একটার পরিবর্তে লিখব। স্যার বা ম্যাডাম থাকলে আমরা রেসপেক্টফুলি অথবা পোলাইটলি লিখব। স্যার বা ম্যাডামদের সাথে আমরা কীভাবে কথা বলি বলো তো? উইথ রেসপেক্ট, তাই না? রেসপেক্টফুলি কথা বলি। সুতরাং ভার্বের আগে, অর্থাৎ ভার্বের আগেই তোমরা কিন্তু এটা লিখে ফেলবা। শিওর থাকলে কী লিখবো বলো তো? শিওর মানে গিভিং অ্যাসিউরেন্স, গিভিং অ্যাসিউরেন্স। শিওর থাকলে আমরা কী লিখবো? গিভিং অ্যাসিউরেন্স মাই ডিয়ার। তোমরা কি এটা বুঝতে পেরেছো? তোমরা কিন্তু এটা খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করে তোমরা এটা মনে রাখবা। দেখো এখন আমরা এই যে রুলগুলো পড়লাম, এইটা আমরা একটা উদাহরণের সাহায্যে প্র্যাকটিস যদি করি তাহলে এইটা আমাদের আরও ক্লিয়ার হবে। এখানে আমি একটা প্যাসেজ নারেশন লিখেছি এবং এখানে একজন টিচার এবং একজন স্টুডেন্ট কথা বলছে, এবং একজন টিচার এবং একজন স্টুডেন্টকে দেখো অ্যাড্রেস করেছে অ্যাডোরেবল বয়। অ্যাডোরেবল বয় মানে হচ্ছে আমার প্রিয় ছেলে বা এরকম কিছু একটা। তো আমরা এখানে আমরা কী করব বলো তো? প্র্যাকটিস করব। কিছুক্ষণ আগে কিন্তু আমরা রুলে দেখেছি, তাই না, যে একজন স্পিকার একাধিকবার কথা বলতে পারে, রিপোর্টেড ভার্ব আবার রিপোর্টেড স্পিচের পরেও থাকতে পারে, আবার হ্যালো বা হাই এরকম দিয়েও শুরু হতে পারে। ইয়েস থাকলে কি হতে পারে, নো থাকলে কি হতে পারে, একজন স্পিকার একাধিকবার কোশ্চেন করলে আমরা কি লিখব বা স্পিচ দিলে আমরা কি লিখব, আমরা কিন্তু এগুলো দেখেছি। এখন আমরা এখানে অ্যাপ্লাই করব। আন্ডারস্টুড?
এবং এইটা অ্যাপ্লাই আমাদেরকে ভালোভাবে করতে হবে। একটু দেখি কিভাবে অ্যাপ্লাই করা যায় মাই ডিয়ার। এই অ্যাপ্লাইটা যদি আমরা করতে পারি তাহলে ইটস অল ক্লিয়ার। ওকে, দেখো এখানে কিন্তু আমি বোল্ড করে করে তোমাকে দেখাচ্ছি, হ্যাঁ, তোমরা একটু বোঝার চেষ্টা করো। এখানে কিন্তু স্পিচ, এগুলো স্পিচ, কে কথা বলছে, কে শুনছে, এগুলো কিন্তু স্পিচ। এখন আমরা একটু চলে আসি সলভে। দেখো, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, এখানে টিচার হচ্ছে স্পিকার আর স্টুডেন্ট হচ্ছে কে, শ্রোতা বা উত্তর দিবে। অ্যাডোরেবল বয় কাকে বলছে বলো তো? টিচার স্টুডেন্টকে বলছে। কি বলছে দেখো তো? ডু ইউ লাইক টু গো অন স্টাডি ট্যুর, বলছে তুমি কি স্টাডি ট্যুরে যেতে চাও? আচ্ছা, আমরা কিন্তু অ্যাড্রেস করলাম, তাহলে কি লিখলাম? অ্যাডোরেবল বয়কে বলো তো? অ্যাড্রেসিং অ্যাজ অ্যাডোরেবল বয় দ্য টিচার। দেখো এখানে কি হচ্ছে যে দ্য টিচার এবং স্টুডেন্টের মধ্যে কথোপকথন। এখানে প্রথমে কোশ্চেন দিয়ে শুরু হয়েছে মাই ডিয়ার, কোশ্চেনটা করছে এবং তা আবার অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে। ডু ইউ লাইক টু গো টু স্টাডি ট্যুর, হ্যাঁ, এখানে টিচার স্টুডেন্টকে বলছে যে তুমি কি স্টাডি ট্যুরে যেতে চাও। ঠিক আছে, তারপরে দেখো টিচার আবার বলছে যে হ্যাঁ তোমার অ্যাপিয়ারেন্স দেখে মনে হচ্ছে যে তুমি স্টাডি ট্যুরে যেতে চাও। ঠিক আছে, তাহলে এখানে নোটিস করো যে টিচার স্টুডেন্টকে বলছে এবং আবার কিন্তু বলছে, তাই এখানে কিন্তু অলসো সেড ব্যবহার করা হয়েছে। ইউর অ্যাপিয়ারেন্স, খেয়াল করো এই কথাটার জন্য এখানে কিন্তু হি অলসো সেড ব্যবহার করেছে। হিজটাকে স্টুডেন্ট, তাই এখানে হিজ অ্যাপিয়ারেন্স খেয়াল করো, হিজ অ্যাপিয়ারেন্স ডিজার্ভ দ্যাট। আবার এখানে খেয়াল করো ইয়াস দ্য স্টুডেন্ট, তাহলে ইয়েস থাকলে আমরা মুখস্থ করে ফেলেছি অলরেডি, কিছুক্ষণ আগে একটা রুল পড়েছি। দেখো এখানে কি লিখলাম? দ্য স্টুডেন্ট রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। যদি স্টেটমেন্ট না থাকে আমরা কিন্তু সেড দ্যাট লিখবো না, এটা কিন্তু আমি নোটিস করেছি, খেয়াল করে দেখো, বারবার বলছি যে ইয়েসের পর যদি স্টেটমেন্ট না থাকে তাহলে কিন্তু আমরা সেড দ্যাট লিখবো না, তাই অ্যাফার্মেটিভ পর্যন্ত লিখে দিয়েছি। আর যদি স্টেটমেন্ট থাকে আমরা সেড দ্যাট লিখবো। তারপর আবার একটু খেয়াল করো, দেন দ্য টিচার, হ্যাঁ, এখানে আমরা দেন কেন লিখছি? দেন কেন লিখবো বলো তো? প্যাসেজ নারেশন করার সময় এরকম অনেক ওয়ার্ডস থাকে যে ওয়ার্ডসগুলো অপ্রত্যাশিতভাবে চলে আসে। ঠিক আছে, তাই বলে কিন্তু প্যাসেজ নারেশন ভুল নয়। ঠিক আছে, টিচার বলছে যে তোমার পারমিশন নেওয়া প্রয়োজন, কার কাছ থেকে বলো তো? প্যারেন্টসের কাছ থেকে। টেক দ্য পারমিশন ফ্রম ইয়োর প্যারেন্টস, হি সেড, কে বললো? টিচারই কথা বলছে। এখানে দেখো একজন স্পিকার কতগুলো স্পিচ দিচ্ছে। টিচার প্রথমে বলছে তুমি কি যেতে চাও, তোমার অ্যাপিয়ারেন্স দেখে মনে হচ্ছে তুমি যেতে চাও। স্টুডেন্ট শুধু বললো ইয়েস, আবার টিচার আবার কিন্তু বলছে তোমার প্যারেন্টসের কাছ থেকে পারমিশন নেওয়া উচিত। তাহলে এটা কি হলো বলো তো? পারমিশন নেওয়া উচিত। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু খেয়াল করো, একাধিকবার কথা বলছে। আমি এই জায়গাগুলো তোমাকে দেখাচ্ছি। টেন্স পরিবর্তনের চাইতে আমার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে কানেক্টিং ওয়ার্ডগুলো দেখানো, রুলের সাথে তোমাদেরকে পরিচয় করে দেওয়া, এটা আমার হচ্ছে মুখ্য উদ্দেশ্য, তাই আমি টেন্স নিয়ে বেশি কথা বলছি না এখানে। স্টুডেন্টস আবার কিন্তু কী করছে দেখো এখানে, ওয়ান অফ দ্য স্টুডেন্ট রেসপেক্টফুলি আস্কড, কেন বললাম এটা বলো, তোমরা বলো। যে এখানে একজন স্টুডেন্ট নয়, ওখানে অনেকগুলো স্টুডেন্টই আছে, তখন একজন স্টুডেন্ট কিন্তু হঠাৎ করে বলে উঠলো, খেয়াল করো প্রথমে কিন্তু দ্য স্টুডেন্ট একজন স্টুডেন্টের সাথে কথা বলছিল, পরে কিন্তু হঠাৎ করে আরেকজন স্টুডেন্ট ভয়েস দিয়ে উঠলো। তার মানে প্যাসেজ ন্যারেশনে কিন্তু প্রত্যাশিত এবং অপ্রত্যাশিত ভাবে কিন্তু তৃতীয় ব্যক্তিরও প্রবেশ ঘটতে পারে। আমি তোমাদেরকে এটা দ্বারা এই মেসেজটা দিলাম, যেখানে কিন্তু দেখো তিনজন ব্যক্তি তাহলে চলে এসেছে। প্রথমে টিচার স্টুডেন্টের সাথেই কথা বলছিল, কিন্তু পরে দেখো আরেকজন ব্যক্তি কিন্তু এখানে প্রবেশ করে ফেলেছে। ওয়ান অফ দ্য স্টুডেন্ট সেড, হোয়ার উইল ইউ গো স্যার, বলছে আরেকজন স্টুডেন্ট বলছে যে স্যার আমরা কোথায় যাব? ইটস ভেরি ফার অ্যাওয়ে। দুইটা কোশ্চেন কিন্তু করে ফেলেছে, যেটা কি অনেক দূরে। ইট উইল বি ডিসাইডেড আফটার এ ডিসিশন, তখন কিন্তু টিচার উত্তর দিয়ে দিল যে এটা ডিসিশন হবে। এরকম একটা এনভায়রনমেন্টে তো এভাবেই কনভারসেশন হয়, তাই না? তো এখানে খেয়াল করো দেন কথাগুলো কিন্তু চলে আসতেছে, তারপরে অলসো আক্স চলে আসতেছে। এই জিনিসগুলো তোমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, হোয়ার উইল ইউ গো, ঠিক আছে, উইল থাকলে দেখো যখন আমি কোশ্চেনটা করলাম তখন কিন্তু আবার উত্তর দেওয়ার সময় আমি কিন্তু রিপ্লাইড ইউজ করছি। দেখো আমি এখানে বোল্ড করেছি, দেন দ্য টিচার রিপ্লাইড, কেন রিপ্লাইড করছে? হোয়ার উইল ইউ গো, আরেকজন ছেলে এসে হঠাৎ করে প্রশ্ন করলো যে স্যার আমরা কোথায় যাব। তার মানে আমি তোমাদেরকে এখানে এই মেসেজটা দিচ্ছি, কোশ্চেন করার পরে যখন আমি উত্তর দিব তখন কিন্তু আমি সেড লিখবো না, তখন কিন্তু আমি টোল্ড লিখবো না, আমি কি লিখবো? রিপ্লাইড। কি লিখবো? রিপ্লাইড। আন্ডারস্টুড?
এখানে দেখো আমি ইয়েলো কালার দিয়ে বোল্ড করে রেখেছি এই জায়গাগুলো, টেক দ্য পারমিশন ফ্রম ইয়োর প্যারেন্টস, ঠিক আছে। তারপর ডু ইউ লাইক টু গো টু স্টাডি ট্যুর, এই জায়গাগুলো কিন্তু খেয়াল করো তোমরা। এই ন্যারেশনটা তোমরা বারবার প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলে তোমাদের ভিতরের যে জটিলতাগুলো সেই জটিলতাগুলো বের হয়ে আসবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যদি একটু সাম আপ করি তাহলে কি হচ্ছে দেখো, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস অ্যাডোরেবল বয়। এখানে প্রথমে দুইজন লোক কথা শুরু হলেও পরবর্তীতে আরেকজন স্টুডেন্ট এখানে এসে এন্ট্রি নেয়, এবং যার কারণে প্রথমে আমি অ্যাড্রেস করলাম, যেটা আমি রুলে শিখিয়েছি। ইয়েস থাকলে আমরা রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ লিখলাম, আর স্টেটমেন্ট থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ সেট ডান লিখবো। আরেকজন স্টুডেন্ট এখানে এসে এন্ট্রি নিল, যার কারণে কোশ্চেন করার পরে আমি কিন্তু দ্য টিচার রিপ্লাইড লিখলাম, ঠিক আছে। এই জায়গাগুলো তোমরা কিন্তু মাথায় অবশ্যই রাখবা। তাহলে কি এই প্যাসেজ নারেশনটা প্র্যাকটিস করে তোমাদের কি কোনো উপকার হলো? আবার দেখো আমি এই যে বোল্ড করা জায়গাগুলো দেখাচ্ছি, হিজ, এই যে এসগুলো, এগুলো কেন দেখাচ্ছি বলতো? যে স্পিকার এবং লিসনারকে চেনার জন্য আমরা কিন্তু এই ওয়ার্ডগুলো ইউজ করেছি ব্র্যাকেটের মধ্যে, হ্যাঁ। তো তোমরাও ইউজ করবা, কিন্তু যখন তোমরা এক্সপার্ট হয়ে যাবে আর করবা না। থ্যাংক ইউ, ভালো থেকো, অনেক ভালো থেকো, আমাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো।